৪৮ দলের বিশ্বকাপ এখন ৮ দলের কোয়ার্টার ফাইনালের মহারণ শুরু হচ্ছে আজ রাতেই। ইটস ফ্রান্স ভার্সেস মরক্কো। কাতার বিশ্বকাপের সেমির সেই ক্ষত ভুলে লড়বে অ্যাটলাস লায়ন্স। ফরাসিরা ফেরাতে চাইবে সেদিনের সেই সুখস্মৃতি। প্রতিশোধ নাকি ইতিহাসের পুনরাবৃত্তি, কিসের সাক্ষী হবে বোস্টন স্টেডিয়াম? ওয়েলকাম টু এক্সপার্ট টেবিল, প্রেজেন্টেড বাই হামদর্দ আমরুপালী। সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত, আর আমার সঙ্গে ন্যাশনাল টিম স্টার তপু বর্মন। প্লিজ ওয়েলকাম টু এক্সপার্ট টেবিল। দেখতে দেখতে 40 দলকে বিদায় দিল এবারের বিশ্বকাপ। সো ফার জার্নিটা কেমন ছিল? বলবো যে অনেক এনজয় করেছি। আসলে খারাপ লাগার বিষয়টা কিন্তু এখন চলে আসতেছে। আসলে ওয়ার্ল্ড কাপ একটি স্টেজ 4 বছর পর পর হয়, সেখানে আসলে এখন ভেরি শর্ট টাইম শেষ হয়ে যাবে ওয়ার্ল্ড কাপটা। আসলে এই যে যেই উন্মাদনা আমাদের দেশে এবং মানুষের পছন্দের টিম, আসলে সবসময় আমরা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ দেখি বা অনেক ইন্টারন্যাশনাল ম্যাচ দেখি, কিন্তু ওয়ার্ল্ড কাপের স্টেজে এরকম হাড্ডাহাড্ডি লড়াই আপনার এবারে স্পেশালি ওয়ার্ল্ড কাপে অনেক দেখেছি। অনেক বড় টিমকে অনেক ছোট দেশ যারা কিনা নতুন এসেছে তারাও অনেক ফাইট দিয়েছে। তো এই যে একটা ইন্টারেস্টিং ব্যাপার, একটা আবেগের ব্যাপার, কষ্টের ব্যাপার, আসলে সবকিছুই ছিল। এখন হ্যাঁ, এখন সময়টা আসলে প্রায় শেষের দিকে। এটা কিন্তু আসলে খারাপ লাগার বিষয় একদিক থেকে, তবে আরো একদিক থেকে যে এখনো ইন্টারেস্টিং বেশ কিছু ব্যাপার বাকি। অর্থাৎ কোয়ার্টার ফাইনাল যে ম্যাচগুলো হবে সেই ম্যাচে, অর্থাৎ সেই 4টা ম্যাচে আলাদা একটা নজর থাকবে। সেমির ম্যাচ আসবে, সেখানে আলাদা একটা নজর থাকবে, আর ফাইনাল তো রয়েছে। সুতরাং এখনো অনেক ঘটনা বাকি, আমরা সেই প্রত্যাশা করব। তবে ঘটনার কথা যদি যাই, অর্থাৎ ফ্রান্স মরক্কোর দিকে আগাই, তার আগে যেহেতু একটা রেস রয়ে গেছে এখনো, রেফারিং অ্যান্ড অল সব কিছু নিয়ে একটা স্ট্যাট যেটা সামনে এসছে সেটা দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে দলগুলো এখন কোয়ার্টার ফাইনালে এসছে তাদের রেশিওটা ফাউল টু কার্ড, অর্থাৎ ফাউল করার পর কার্ড খাওয়ার যে রেশিও, ইয়েলো অ্যান্ড রেড, সেখানে একটা ইন্টারেস্টিং স্ট্যাট আমাদের হাতে আছে এবং সেটা নিয়ে আলোচনা হচ্ছে। টুইটারে অনেক বেশি আলোচনা হচ্ছে, বিশেষ করে যে সেই জায়গায় আর্জেন্টিনার একটা নামও আসছে তালিকায়, যে তাদের রেশিওটা অনেক কম। আমরা কার্ডটা দেখবো স্ক্রিনে অবশ্যই, যে কারা কিভাবে ফাউল করছে এবং কিভাবে কার্ড খাচ্ছে, সেই রেশিওটা। ফুটবল ফাউলস টু কার্ডস অ্যানালাইসিস ওয়ার্ল্ড কাপে যদি আমরা দেখি, ইংল্যান্ড কার্ড পার এভরি 7 ফাউলস, মরক্কো কার্ড পার এভরি 9.8, বেলজিয়াম কার্ড পার এভরি 10 ফাউলস, সুইজারল্যান্ড কার্ড পার এভরি 11.5 ফাউলস, ফ্রান্স কার্ড পার এভরি 12.2 ফাউলস, নরওয়ে 13.6 fouls per card, Spain 17.5 fouls per card, but Argentina card per every 22 fouls, 7 to 22। আপনার কাছে একটু অন্যরকম মনে হচ্ছে কিনা, নাকি এটা একেবারে খেলার নেচার বা সবকিছু? না, আসলে ফাউল, আসলে কার্ডের ফাউল ডিপেন্ড অন আপনি কি পরিমাণে ফোর্স করেছেন আর কি পরিমাণের ব্যাট ট্যাকেল করেছেন, এটা কিন্তু আসলে ডিপেন্ড করে স্পেশালি কার্ডের ক্ষেত্রে। এবং কিছু জোন আছে যেগুলোতে আপনার একদম কার্ড ডিরেক্ট দিয়ে দেয়। আপনি যদি 1 ভার্সেস 1 যখন আপনি বিট হয়ে যাবেন, আপনি যদি পিছন থেকে তাকে টেনে ধরেন, ইট শুড বি রেড কার্ড, স্পেশালি ডি বক্সের অ্যারাউন্ড ডি বক্সের এরিয়ায়। আপনি যদি কিছু প্রমিজেল জোন আছে যেখানে আপনি ফাউল করলে হয়তো কাট হয় না, এগুলো আমরাও জানি। যেটা আপনি কাউন্টার অ্যাটাক আপনি যদি সেখানে ফাউল করেন, সেখানে আপনি ইয়েলো কার্ড পাবেন। যখন আপনার অপোজিশন বল নিয়ে ঘুরে যাচ্ছে, সেখানে যদি আপনি ডাইরেক্ট যে ফাউল করেন, সেগুলো কাট হয় না। স্পেশালি লাইনে আমরা অনেক ট্যাকেল দেখেছি যে আপনি বল নিয়ে চলে যাচ্ছিল বা আপনি পুশ করে ফেলে দিয়েছেন, ওগুলো কিন্তু কাট হয় না। তো আসলে ডিপেন্ড করে আপনার স্পাইক কি আপনি ট্যাকেল করছেন কিনা, সেই ক্ষেত্রে আপনার কার্ডগুলো বেশি ধরা হয়। আমরা যেটা দেখেছি, আপনি যদি ডাইরেক্ট স্পাইক নিয়ে সিনবনে বা অ্যাঙ্কেল দিকে যান, তাহলে কিন্তু রেড কার্ড হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই যে ধরনের ফাউল করছেন তার উপর ডিপেন্ড করে। তো আপনি বলছেন যে তাহলে আর্জেন্টিনা হয়তো সেই ধরনের ফাউল এড়িয়ে চলছে বেশি, বিধায় এটা লাগছে না। আমরা আসলে দেখছি যে তারা বডিতে বেশি যাচ্ছে। আপনি যে শোল্ডার টু শোল্ডার যান, সেগুলোতে আপনি কাট ধরবে না। আর আপনি যদি ডাইরেক্ট লেগ বা ফুট একদম স্ট্রেট করে যান বা আপনি যে ট্যাপিং করেন, তাহলে সেগুলোতে কাট বেশি ধরা হয়। তো সেটাই। তবে এই কার্ডটা একটা আলোচনা স্বাভাবিকভাবে রাখছে, যে কেন আর্জেন্টিনা 22 ফাউলে একটা কার্ড, অন্যদিকে ইংল্যান্ড বা অন্য দল 7, 8, 10, 11, 12, 15। তবে সেটা তপু বর্মন ক্লিয়ার করার চেষ্টা করলেন। তো লেটস মুভ অন, আমরা একটু ফ্রান্স মরক্কোয় যাই। আমার মনে হয় যে একটু আজকে আমরা পুরনো স্মৃতি দিয়ে শুরু করি না। 22-এর
যদি একটু ফিরে যাই তাহলে সেখান থেকে আসলে ভালো হয় কাতার বিশ্বকাপে। হ্যাঁ, এই সেমিফাইনাল ছবিটাই তো বলে দেয় সেমিতে কি হয়েছিল। 2-0 যেভাবে ফ্রান্স মরক্কোকে স্বপ্ন ভঙ্গ করে তারা চলে যায় ফাইনালে এবং মরক্কো সেখান থেকে বিদায় নেয়। আরো ছবি আছে আমাদের হাতে, খুব স্বাভাবিকভাবে সেই স্মৃতিটা আজকের দিনে ঘুরে ফিরে আলোচনায় আসছে। সেই ফ্রান্স, এই মরক্কো, সব মিলিয়ে ঘটনার আপনি কি দেখবেন, মানে প্রতিশোধের একটা চেষ্টা নাকি আসলে না ইতিহাসের আসলে কোনো- ফ্রান্স টিম তো গত ওয়ার্ল্ড কাপ থেকে এবার আরো বেশি মজবুত এবং কিছু প্লেয়ার নতুন অ্যাড হয়েছে যারা কিনা, আপনি যদি মিকেল ওলিসের কথা বলেন সেই লাস্ট ওয়ার্ল্ড কাপে ছিল না, ডুয়ের কথা যদি বলেন তারা ছিল না, স্টার্কির কথা যদি বলেন তারা ছিল না। গত ওয়ার্ল্ড কাপে আমরা লরেসকে গোলকিপারে দেখেছি, এবার গোলকিপারও চেঞ্জ। তো আপনার যদি সিলিবা লাস্ট ওয়ার্ল্ড কাপে ম্যাচ খেলতে পারে না, বারান খেলেছে, ওপামেকানো সেও খেলতে পারেনি, তো তারা এখন খেলছে, আসলে তারা কিন্তু ফুল ফর্মে আছে। তো ওই ক্ষেত্রে আমি বলবো যে মরক্কো টিম অনেক চেঞ্জ, অনেক ইয়াং প্লেয়ার ঢুকেছে, বদ্দির মতো প্লেয়ার এখন ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট প্লেয়ার 18 ইয়ার্স ওল্ড। তো তাদের টিমও কিন্তু অনেক পরিবর্তন এসেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি কম্প্যারিজন করেন, ডেফিনেটলি ফ্রান্সকে আপনি আগায় রাখতেই হবে, রাখবেন। বাট এই ওয়ার্ল্ড কাপে কিন্তু যেটা আমি শুরুতে বললাম যে আপনি কোনো টিমকে ফেভারিট ভাবে আপনি ধরতে পারবেন না। সেই ক্ষেত্রে যদি আমি বলি ফ্রান্স কিন্তু প্যারাগুয়ের সাথে খুবই কষ্টে জিতেছেন আপনার একটা পেনাল্টিতে, হয়তোবা তারা অনেক চান্স ক্রিয়েট করেছে, গোলকিপার আউটস্ট্যান্ডিং খেলেছে, ওইটা পার্ট অফ ম্যাচ। কিন্তু আজকে যেই ম্যাচটা আমরা আসলে উপভোগ করব, এটা আসলে আমি বলবো যে একটা 50-50 ম্যাচ। এই জায়গায় অনেক ক্যালকুলেটিভ করে সবাই খেলবে একেবারে। তবে যার খেলাটা মিস করতে পারি তার পারফরমেন্সটা আমরা যদি দেখি, অর্থাৎ ইসমাইল সাইবারি, তার কি অবস্থা ছিল অন্তত আমরা গত ম্যাচে উঠে যাওয়ার আগ পর্যন্ত যদি দেখি, সাইবারি রেকর্ডটা দেখবো এখন পর্যন্ত অবশ্যই মরক্কোর হয়ে বেস্ট পারফর্মার, গোল ভার্সেস ব্রাজিল, গোল ভার্সেস স্কটল্যান্ড, গোল ভার্সেস হাইতি, লাস্ট পেনাল্টি ভার্সেস নেদারল্যান্ডস, এবং সবকিছুই দিয়েছেন দলকে, অ্যাসিস্টও করেছেন, সব মিলিয়ে ট্রেমেন্ডাস তার পারফরমেন্স ছিল। তাকে নিয়ে কি বলবেন, মিস করতে যাচ্ছে না দাদা? আসলে সাইবারি আসলে ওয়ান অফ দ্য কি প্লেয়ার। আপনি যদি অ্যাটাকিং ট্রানজিশনে যদি দেখেন, হি ইজ দ্য গায় যে কিনা ফার্স্ট স্টেপ আপ করে আপনার মরক্কো টিমে, সে সবসময় রান মেক করে। আপনি যদি দেখেন লেফট সাইডে, সে মিডল জোন থেকে রাইট সাইডে রান করে, লেফট সাইডে রান করে। আসলে যে এই সার্ভিসটা আসলে আমি জানি না তার অপোজিশনে, মানে তার এগেনস্টে যেই খেলুক, এবং তার এই যে অপূর্ণতাটা, সেটা কি পূর্ণতায় করতে পারবে কিনা, এটা কিন্তু একটা টাফ ব্যাপার একদম। আর আসলে একটা আন্ডারস্ট্যান্ডিং, আপনি 4 ম্যাচ খেলা প্লেয়ার, হঠাৎ করে ফ্রান্সের এগেইনস্টে একটা নাম্বার 9 নিউ প্লেয়ার খেলবে, এটাও কিন্তু একটা টাফ ব্যাপার তার জন্য। আসলে সাইবারি যেভাবে তার পারফরমেন্সটা আসলে শো করেছেন এবার ওয়ার্ল্ড কাপে, এটার রেজাল্ট কিন্তু সে পেয়েছে একেবারে। কিন্তু আমরা ইনজুরির ছবিটাও দেখবো, খুব স্বাভাবিকভাবে তাকে উঠে যেতে হয়। হ্যামস্ট্রিং ইনজুরি হয়েছিল, এটা এসো আমরা তার ম্যাচের পরের দিন আমি বলেছিলাম যে আসলে হ্যামস্ট্রিং ইনজুরি হলে আপনার মিনিমাম 2 উইকসের একটা ব্যাপার থাকে। আসলে এইটা তো নরমাল একটা কোচও বলেছেন টু আর্লি, এখন তো তার ফেরার সম্ভাবনা নেই। হোপফুলি যদি আমরা যেতে পারি, আগাতে পারি নেক্সট ম্যাচে। হ্যাঁ, এটা আসলে ডিপেন্ড করে। আসলে আপনি যদি হ্যামস্ট্রিং একটু স্ট্রেঞ্জও হয় তাহলে আপনার 2 সপ্তাহ লেগে যায়, আর যদি টিআর হয় দ্যাট মিনস 3 উইকস। আর কিন্তু ওদের তো আপনার ধরেন রিকভারি প্রসেসটা ভেরি হাই লেভেলের। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ইটস ভেরি ভেরি টাফ আসলে সাইবারির জন্য। আসলে এত এফোর্ট দিয়ে একটা টিমকে পজিশনে নিয়ে এসেছেন এবং ওয়ান অফ দ্য কি প্লেয়ার, সেই ক্ষেত্রে বলবো যে ফর হিম ইজ এটাকে মানতে অনেকটাই কষ্ট হবে। টিম কতটা আসলে, টিমটা আসলে আমি যেটা আপনাকে প্রথমে বললাম যে টিমটা তাকে মিস করবে, কিন্তু এরকম যে না যে তার রিপ্লেস কেউ নাই, অবশ্যই আছে। এবং মরক্কো টিম কিন্তু পুরোপুরিভাবে পুরো একটা মানে ডোমিনেট করেছে আপনি যদি তাদের খেলা দেখেন, স্পেশালি বল পজিশনে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই ম্যাচটা আসলে তাদের জন্য একটা, আমি বলবো যে পরীক্ষা আপনি বলেন। তো আমরা মরক্কোর সম্ভাব্য একাদশ, মরক্কোরটা যদি দেখতে পারি যে সাইবারি ছাড়া, তাহলে আসলে কেমন প্ল্যান বা কেমন 11 তারা এই ম্যাচের শুরুতে অন্তত পেতে পারে, আমরা সেই একাদশ দেখলে বুঝবো। অবশ্যই হাকিমি তো একটা ত্রাণকর্তা হয়ে এই দলের তিনি আছেন, গোলবারের নিচে বোনো থাকবেন, সুতরাং তাদের ওই স্ট্রেংথগুলো আছে। তবে সাইবারি আসলে শুরু শেষ সব জায়গায় একটা ইম্প্যাক্ট রাখছিলেন দলের, সেই জায়গায় হয়তো কাউকে এসে দায়িত্ব বাড়তি নিতে হবে। সব মিলিয়ে ফাহিমি আছেন, দিয়াজ আছেন, আনোই ভালো খেলছেন অনেক বেশি, হাকিমি তো আছেনই, রিয়াদ আছেন, তিনিও ভালো খেলছেন, আজারোই, বোনো। তো সব মিলিয়ে কি বলবেন এই সেটআপটা? দিয়াজ না, এটাই রাহিমি লাস্ট ম্যাচে গোল করেছেন, যে কিনা আসলে একটা ফর্মে আছে। সে যখনই নামে
স্পেশালি আসলে রাহিমি অ্যাজ এ গায় সে কিনা চেঞ্জিংয়ে বেশি ভালো খেলেন। আসলে 90 মিনিটস আপনার ধরেন সে হয়তো ফর দ্য ফার্স্ট টাইম সিলিভা উপামেকানোর এগেনস্টে খেলবে, হ্যাঁ। এটা কিন্তু আসলে একটা মেন্টাল একটা ব্যাপার আছে, যেটা কিনা আপনার রাহিমি ইউএ লিগ খেলে, আরব আমিরাত লিগ খেলে। তো এইটা কিন্তু তার জন্য আসলে একটু অ্যাডজাস্টমেন্টের, যদি তাকে 11-এ কোচ নামায় তার জন্য একটু টাফ হবে। অ্যাজ এ হি হ্যাজ এ গুড কোয়ালিটি আমরা দেখেছি, এবং সে নেমে নেমে গোলও দিয়েছেন। তো সেক্ষেত্রে তাকে আমার কাছে মনে হয় কোচ বেস্ট চয়েস হিসাবে দেখেছেন। আমার মনে হয় এই যে 11টা আপনার 4-2-3-1 আসলে এইভাবেই খেলবে আমার মনে হয় তারা। কিন্তু দিয়াজ আসলে এখন পর্যন্ত 4টা অ্যাসিস্ট করেছে। তার আসলে আমরা জানি যে আপনার আফ্রিকান নেশনস কাপে কিন্তু হাই স্কোরার ছিল, হ্যাঁ। কিন্তু এবার হয়তো সে গোল করতে পারছে না, কিন্তু তার যে ইম্প্যাক্ট এটা কিন্তু ইচ এন্ড এভরি ম্যাচে আমরা দেখতে পাচ্ছি। লাস্ট ম্যাচে 2টা অ্যাসিস্ট। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই 11টা যদি নামায় কোচ, আমার মনে হয় যে এটাই বেস্ট 11। ওকে, আমরা তো ফ্রান্সের দিকে তাকাই খুব স্বাভাবিকভাবে, তারা তো স্টারে ঠাসা। ফ্রান্সের যে একাদশটা স্বাভাবিকভাবে আপনি মানে 3-4 জন পর থেকেও যদি নাম শুরু করেন টপ 3 বাদ দিয়ে, তাহলেও তো যারা আছেন তারা একেবারে অসাধারণ। আপনি কাকে রেখে কাকে বলবেন? আপনি কোনেকে বলবেন, দেমবেলেকে বলবেন, রাবিওট, ওলিসেদের কথা তো আর বাদই দিলাম। মানে কি একটা অবস্থা। না আসলে কোনে রাবিও বারকোলা রবার্তো কোনে আসলে এই জায়গায় আমার মনে হয় চৌমেনি খেলবে। ওকে, দেমবেলে ঠিক আছে, ওলিসে নাম্বার 10, এমবাপে, বারকোলা। বারকোলাকে আমরা মাঝে মাঝে দেখেছি পরে আসলে বারকোলাকে কি আজকের ম্যাচে 11-এ মানে স্টার্টিং 11-এ রাখবে কি রাখবে না, এটা কিন্তু একটা ব্যাপার। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে নাও রাখতে পারে, ডুয়েকেও রাখতে পারে। তো আসলে আমার মনে হয় লেফট ব্যাকটা যে থিও হার্নান্দেজ খেলতে পারে, এই যে যাকে দিয়েছেন এই জায়গায় হয়তো একটা রিপ্লেস থাকতে পারে। থিও হার্নান্দেজ যদি ফিট থাকে তাহলে তাকে খেলাইতে পারে। আর আমার মনে হয় কোনের জায়গায় চৌমেনি খেলবে। ওকে, সুতরাং তাদের অপশনস রয়েছে, Options, অনেক সুতরাং options। তারা শুরুর একাদশে এক ধরনের দেশম প্ল্যান করতে পারে, পরবর্তীতে এক ধরনের প্ল্যান করতেই পারে। তবে ব্যাটল যেটা হবে আমার মনে হয় যে হাকিমি ভার্সেস এমবাপ্পে, এরকম একটা দুই দলের দুই ত্রাণকর্তা, তারা কতটা অবদান রাখতে পারেন দলের হয়ে, তো আমরা সেটাও একটা নজর রাখবো। আমরা এমবাপ্পে হাকিমির এখন পর্যন্ত পারফরমেন্স দেখতে পারি, তাদের কিছু কি পয়েন্টস নিয়ে আলোচনা হচ্ছে, আমরা সেগুলোও নিয়ে আলোচনা করতে পারি। খুব স্বাভাবিকভাবে দুই দলের স্পটলাইটটা তাদের উপর থাকবে, তাই না? ম্যাচ ক্লিন এমবাপ্পে 5টি খেলেছেন, গোল 7টি, গোলের চেষ্টা 26টি, পাস রিসিভ 271টি, আর রেটিং 8.40। এভারেজ আমরা যদি দেখি এমবাপ্পের, আমরা হাকিমির দেখবো। আশরাফ হাকিমি তিনিও দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন, এবং এখন পর্যন্ত তার যে অবদান দেখুন, 5 ম্যাচে 385 পাস, 33টা ক্রস, 13টা গোলের চেষ্টা, লাইন ব্রেক 74টি। তিনি আসলে প্লে মেকিং থেকে শুরু করে সব জায়গায় তিনি থাকেন। না আসলে এরকম লেভেলের রাইট ব্যাক লেফট ব্যাক আমরা নোনো মেন্ডেসকেও দেখেছি। আসলে তার পজিশন মানে অনেক শাফলিং করে সে। আসলে আপনি তাকে একবার লেফট ব্যাকে দেখবেন, একবার মিডফিল্ডে দেখবেন, একবার উইং প্লেতে দেখবেন। তো হাকিমি দ্যাট কাইন্ড অফ রাইট ব্যাক যে কিনা গোল স্কোরিং অ্যাবিলিটি অনেক বেশি। তো সেক্ষেত্রে আমি বলবো যে তার যে অ্যাবিলিটি এটা 100% ভাবে সে ইউজ করে, এবং কোচও তাকে সেই ফ্রিডমটা দেয়। তো আসলে এটা কিন্তু একটা ব্যাটল আপনি বলতে পারেন। আসলে ডিফারেন্ট কাইন্ড অফ পজিশন। এমবাপ্পে হয়তো নাম্বার 9 পজিশনে খেলে, তার সাথে ব্যাটল হইতে পারে বারকোলা নাইলে ডুয়ে। তো এই যে আপনার আমার ফার্স্ট আই এম ভেরি মানে শিওর যে হাকিমি সেই ডুয়েলে জিতবে। এই যে কেএসআই যেটা মানে স্ট্রেংথ, অ্যাবিলিটি সবকিছু অ্যানালাইসিস করে যেটা বলা হচ্ছে, কোর এনার্জি, মানে দুই দলের তো ওই ব্যাপারটা আছে। মানে ইনিশিয়েটিভে 19 আউট অফ 20, ফোকাসে 17, যেখানে ফোকাসে 19 70, হ্যাঁ হাকিমি বেশি কিছু কিছু জায়গায়, রেজিলিয়েন্স কনভার্ট করা, মানসিকতা, হার্টবিট, 18 দেখুন হারমোনি, এই যে কমিউনিকেশনটা থাকে দলের সঙ্গে, ছন্দ, সেখানে 15-17 ইভেন আশরাফ হাকিমি বেটার। তবে গ্রোথটা এমবাপ্পের অনেক বেশি, 19 আউট অফ 20 এবং 15 আউট অফ 20। তো দুজনের আসলে এনার্জি ম্যাচ কিংবা দলের আসলে পারফরমেন্স ওয়াইজ যদি তাদের এখন পর্যন্ত দেখি যে মেন্টাল স্ট্রেংথ অ্যান্ড অল সব মিলিয়ে যে কি এনার্জি প্রোফাইলটা বলছে যে দুজনে অলমোস্ট সমান। সবচেয়ে বড় ব্যাপার হলো আসলে তারা গিভ আপ করে না। আপনি যদি তাদের মিনিট 1 to একদম রেফারি ব্লো দ্য হুইসেল, লাস্ট হুইসেল, সে পর্যন্ত তারা ফাইট করে যায়, এবং তাদের মেন্টালিটি শুড বি ওই লেভেলের। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে
পরিসংখ্যান যেটাই দেখিয়েছেন, দুইজন দুই লেভেলের প্লেয়ার এবং আপনার পজিশনও ডিফারেন্ট। তো সেই ক্ষেত্রে তো হাকিমি একটু পিছনে থাকবে, বিকজ তার ডিফেন্সিভে বেশি মনোযোগী থাকতে হয়। তো সেই ক্ষেত্রে এমবাপে একটু আগিয়ে থাকবে, কারণ সেই স্ট্রাইকার ফরওয়ার্ড, তার মুভমেন্ট করার অনেকটাই জায়গা বেশি হাকিমি থেকে। কিন্তু হাকিমি যে এরকম লেভেলের প্লেয়ার, এটা কিন্তু আমরা মানে বছরের পর বছর তার পারফরমেন্স দেখে বুঝতে পারছি। একেবারে আমরা এই ম্যাচ নিয়ে আরো আলোচনা করব, আরো বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আমাদের কাছে আছে, তবে এক্সপার্ট টেবিলে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। আপনারা দেখছেন এক্সপার্ট টেবিল প্রেজেন্টেড বাই হামদর্দ আমরুপালি, রনি শান্ত আছে আমার সঙ্গে, টপু বর্মন। আর ওই 11-22 জনের মাঝে যিনি থাকেন তিনি রেফারি, যাকে নিয়ে অনেক বেশি আলোচনা এবারের বিশ্বকাপে হচ্ছে। তো স্বাভাবিকভাবে এই ম্যাচেও এসছে আলোচনাটা, কেন এসছে সেটা একটা প্রসঙ্গ, সেটা নিয়েও আমরা কথা বলবো। তবে রেফারিটা কে থাকছেন, মেইন রেফারি ফিল্ডে, আমরা তার একটু ছোট্ট করে প্রোফাইলটা যদি দেখি তারপরে আসবো। একটা সেট নিয়ে কথা হচ্ছে, ফুল সেট এবারে রেফারির এই ম্যাচটায় আর্জেন্টিনার। তো স্বাভাবিকভাবে ফাকুন্দো রাউল তেলো, তিনি আর্জেন্টিনার একটু কড়া মেজাজের রেফারি, 10টা লাল কার্ড ঘরোয়া লিগে তিনি দিয়েছেন। বিশ্বকাপে 6ষ্ঠ ম্যাচ, ভিএআর নিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন, সব মিলিয়ে কি হতে পারে সেটা একটা ব্যাপার। সেট আপটাও যদি আমরা দেখি যে টোটাল টিমটা স্বাভাবিকভাবে আর্জেন্টিনা, তো সেটা নিয়ে কথা হচ্ছে যে ফ্রান্সের ম্যাচে আর্জেন্টিনার টোটাল টিম এবং আর্জেন্টিনা ম্যাচে ফ্রান্সের টিম ছিল। ওকে, এটা নিশ্চয়ই এটার একটা প্রোটোকল আছে, বা যেহেতু সহকারী রেফারি যারা থাকেন তাদের সঙ্গে একটা কমিউনিকেশনের বা ওভারঅল ব্যাপার থাকে, বা এভাবেই হয়তো প্যাটার্নটা। তো এই জায়গায় যারা অ্যাসিস্ট্যান্ট রেফারি আছেন তারাও আসলে আর্জেন্টাইন, ফোর্থ অফিসিয়াল আর্জেন্টাইন, রিজার্ভ 5 জনে আর্জেন্টাইন। হ্যাঁ, না, এটা অল অ্যাবাউট তো আপনার ফিফা ডিসিশন, আপনি কোন ম্যাচে কোন সেট আপটা দিয়ে চালাবে ম্যাচ, এবং ওই ম্যাচটার জন্য আসলে কারা আসলে এক্স্যাক্টলি প্রয়োজন, তারা সেইভাবে ডিসিশন এবং ডিসাইড করে। তো সেক্ষেত্রে আসলে এর আগে আমি মানে এরকম আমি কখনো দেখিনি একসাথে সব এক দেশের রেফারিজ। এটা কি আপনি দেখেছেন গত ওয়ার্ল্ড কাপে? আমি দেখিনি কিছু। আমার তো যতদূর মনে পড়ে থাকে বা ছিল, আমি দেখেছি যখন মানে যিনি মেইন রেফারি থাকেন তার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট যারা, তারা কাছাকাছি বা ওই দেশের 1-2 জন, বাকি মানে এরকম থাকছে কমিউনিকেশনের জন্য ফুল সেটআপটা বোধহয় নরমালি থাকে না। তো এটা আসলে ওয়ার্ল্ড কাপের আসলে ফিফা ডিসিশন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যখন আবার আর্জেন্টিনা খেলবে বা আর্জেন্টিনা এগেইনস্টে সুইজারল্যান্ড খেলবে, দেখা যাবে মরক্কো বা ফ্রান্সের সবার থাকবে। এটা তো হতেই পারে, যদি আসলে রেফারির ওই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আপনি যদি আপনার হয়তো বা মনে আছে নেদারল্যান্ডস এবং আর্জেন্টিনার গত ওয়ার্ল্ড কাপে যে 14টা না 15টা ইয়েলো কার্ড দেখিয়েছিলেন স্প্যানিশ রেফারি, হয়তোবা মনে আছে আপনার। তো সেই ক্ষেত্রে আসলে এত হয়তোবা কার্ড এই ম্যাচে দেখবো না, কিন্তু এরকম রেফারি সেটআপ প্রয়োজন আছে সামটাইম। কারণ আপনার ধরেন দুই পক্ষের প্লেয়াররা একটু আস্তে আস্তে খেলবে বা বাজেভাবে কোনো কিছু হবে না এরকম। ফ্রান্স কোচ দিদিয়ের দেশামস তিনি কথা বলেছেন, এই রেফারিং নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল অফিসিয়াল প্রেস কনফারেন্সে, যে আর্জেন্টাইন সব রেফারি, উনি বলছেন উই হ্যাভ টু ডিল উইথ ইট, আই ট্রাস্ট দ্য রেফারিজ, আওয়ার অপোনেন্ট ইজ মরক্কো নট দ্য রেফারি, এটা উনি বলেছেন। আর একটা কথা বলেছেন যে লেটস হোপ আওয়ার্স আর অ্যাজ গুড অ্যাজ ওই লেডেক্সের কথা বলেছেন ফ্রান্সোয়া, যিনি ছিলেন আর্জেন্টিনার ম্যাচে। তো উনি একটু এই কথাটা আসলে খোঁচা মেরে বললেন না কি বললেন জানি না, তিনি বললেন যে আমার মনে হয় যে ওই ম্যাচে অর্থাৎ মিশর ম্যাচে যেমন রেফারি যেমন পারফরমেন্স করেছে, হোপফুলি আমাদের ম্যাচেও ওরকম ভালোই হবে। এখন হয়তো উনি বলতে না, আসলে এটা তো অনেকভাবে ইঙ্গিত আসে, কিন্তু আপনি এটাকে কিভাবে নিচ্ছেন, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি কি এটাকে পজিটিভ ভাবে নিচ্ছেন, নাকি এটা আসলে হাসি ঠাট্টার জন্য বা নেগেটিভ ওয়েতে নিচ্ছেন? এটা অল অ্যাবাউট যার যার নিজস্ব থিং থেকে আসে। তো আসলে সে ভালো কথাই বলেছেন, তার চোখে হয়তো বা সেই ম্যাচটা আসলে খুব ভালোভাবে পরিচালনা করেছে রেফারি, সেই ক্ষেত্রে রেফারির এক্সাম্পল এখানে দিয়েছেন। তো আমার কাছে মনে হয় যে আসলে রেফারি দিদিয়ার একটা ভালো কথা বলেছেন যে আমরা তো আসলে মরক্কোর সাথে খেলবো, রেফারির সাথে না, আমরা তো রেফারির সাথে খেলবো না। তো এটা কিন্তু অল অ্যাবাউট মানে এক কথাই সবকিছু পরিষ্কার হয়ে গিয়েছে। তো এখানে তার কোনো প্রবলেম নাই। বড় টিম
তাদের একটু কনসার্ন বরাবরই একটু কম থাকে নাকি এই সমস্ত জিনিস নিয়ে, যেমন ফিফার এই না, যে আপনি যখন মানে আপনার টিমকে ওই পর্যায়ে নিয়ে যাবেন, আপনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আপনি পরপর 7টা ওয়ার্ল্ড কাপে 5বার ফাইনালিস্ট, তো আপনার সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় না এইসব ব্যাপার তার কোনো দ্য হোল ওয়ার্ল্ড ইজ ওয়াচিং, কি watching। হচ্ছে সেটা তো বোঝাই যাবে বা হ্যাঁ, জানা তো যাবে। আসলে এত ম্যাটার করে Bother না, করে না, জাস্ট তারা তাদের তাদের খেলাটা। কাজ করবে, মাঠে পারফর্ম করবে এবং দিন শেষে তার যে কনফিডেন্স প্লেয়ারদের প্রতি, এবং প্লেয়ারদেরও কিন্তু সুপার কনফিডেন্স যে তারা ম্যাচটা জয় নিয়ে ফিরবে। তো এই কনফিডেন্স কি বলছে আসলে, যে প্রেডিকশনটা কি এই ম্যাচের কি হবে, সেটা আমি তপুদের কাছে জানার আগে একটু এআই এর একটা দারুণ প্রেডিকশন এসেছে, মানে একটা মানে 2-1 ইন্টারেস্টিং লাগলো আমার 2-0 কাছে। দ্য মেশিন লিগ হয় তো, যেখানে ফ্রান্স ভার্সেস মরক্কো, যেখানে চ্যাট জিপিটি বলছে 2-0 ইন ফেভার অফ ফ্রান্স, ফ্রান্স 2 মরক্কো 0, ডিপসিক বলছে 2-0, মেটা বলছে 2-0, জেমিনাই বলছে 2-1, ক্লাউডি সে বলছে 2-1, মিস্ট্রাল বলছে 2-1, গ্রক বলছে 1-0। আলটিমেটলি এআই জেনারেটেড যারা টুলস আছে বা এআই আছে, ওভারঅল তারা ফ্রান্সকে এগিয়ে রাখছে। স্বাভাবিকভাবে এগিয়ে রাখছে, জি। হয়তো তাদের স্ট্যাটিক্স এরকম যে স্বাভাবিকভাবে স্ট্রেংথ এন্ড অল। তো অল অ্যাবাউট আপনার হয়তোবা তারা প্লেয়ারদের রেটিং এবং প্লেয়ারদের অ্যাবিলিটি, ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের কোয়ালিটি, হয়তোবা সেই ক্ষেত্রে সবকিছু দিক দিয়েই তারা বের করে দেখেছেন যে মরক্কো থেকে বেটার। তারপরে তারা হয়তোবা সংখ্যাটা বসিয়েছেন যে কি হতে পারে ম্যাচ শেষে, কে জয়লাভ পেতে পারে। তো আসলে এটা আমার কাছে মনে হয় যে নট ব্যাড। এখন আসলে এটা যখন ফর এক্সাম্পল মরক্কো টিমটা দেখবে, হ্যাঁ। তারা তো সবকিছু নিয়ে কাটাছেড়া করে, তাই না? তো তাদের ভিতরে ব্যাপারটা কি কাজ করবে, যে যতগুলো এআই সফটওয়্যার আছে সব আমাদের এগেইনস্ট। এবং আপনি কি চাইলেই ফেলে দিতে পারছেন কিনা এআই কে? কারণ আপনার যত ডেটা অ্যানালাইসিস 2022 বা তার আগের ওয়ার্ল্ড কাপ যদি ধরেন, সেগুলো থেকে অনেক চেঞ্জ হয়েছে 2026-এ, অনেক বেশি ডেটা ড্রিভেন হয়ে গেছে বিষয়গুলো, এবং সবাই তো স্বাভাবিকভাবে সেটা নিয়ে অ্যানালাইসিস করছে। জি, তো তাদের যে আপনি যদি বলেন আর্কাইভ, তাদের ব্রেইন যেটাই বলেন না কেন, সেটাতে কিন্তু ওই ডেটা অ্যানালাইসিস করেই তারা আলটিমেটলি বলছে যে অ্যাজ এ টিম ফ্রান্স এইভাবে এগিয়ে। হ্যাঁ, যেটা আপনি ডিসকাস করলাম যে ওই পরিপ্রেক্ষিতে, ওই পরিসংখ্যানে ফ্রান্স এগিয়ে। কিন্তু মরক্কো নিশ্চয়ই এই ধরনের একটা মাইন্ডসেট, আপনি বলছেন যে যেহেতু অ্যানালাইসিস বলছে আমরা ওদের চেয়ে কম শক্তির, বা আমরা ওদের চেয়ে পিছিয়ে, প্রেডিকশন বলছে বা আমরা আন্ডারডগ থাকবো, সো আমাদের খেলতে হবে, আমাদের ওইভাবে খেলতে হবে। তো ওইটা আসলে আমি হয়তো অনেক প্রেডিকশন করেছি, সেগুলো যে সব রাইট হয়েছে তা কিন্তু না। আমরা ডিউরিং ম্যাচে দেখেছি বড় বড় টিম অনেক প্রেশার মুখে পড়ে গেছেন, দেখা গেছে তারা গোল কনসিড করেছেন। তো এইটাও এরকম হতে পারে, তারা অল অ্যাবাউট পারফরমেন্স। আপনি যতই আপনি ধরেন আমাদের পিঠে একটা করে জিপিএস লাগানো হয়, আপনি যখন একটা স্টেপ দিচ্ছেন সেটাও কিন্তু কাউন্ট হচ্ছে। আপনি 100 মিটার রানিং করছেন, সেটাও কিন্তু কাউন্ট হচ্ছে। তো এটা অল অ্যাবাউট আপনার মেন্টালিটি, আপনার রানিং অ্যাবিলিটি, আপনার পারফরমেন্স, সবকিছু কিন্তু ওই ডেটার থেকে বের করতে পাচ্ছেন। আপনি যদি না দৌড়ান, আপনি বসে থাকেন, ওইটা কার্যকরী হবে না। আপনার কি মনে হয় আনএক্সপেক্টেড কোনো কিছু সম্ভব, যেরকমটা হচ্ছে আসলে মাঝে মাঝে? রঞ্জন দা, আমার কাছে মনে হয় আনএক্সপেক্ট না, মরক্কো এই জায়গায় ডিজার্ভিং। ওকে, মরক্কো যে টিমের সাথে খেলেছেন, যাদের সাথে খেলেছেন, তারা কিন্তু খেলে সেখানে আমি কোয়ার্টারে ফ্রান্সকে হারিয়ে দেওয়ার কথা বলছি না, আসলে এটা আমি আসতে চাচ্ছিলাম যে মরক্কো কিন্তু খেলেই এ পর্যন্ত এসেছেন। আপনি তাকে একবারে ধরেন ফ্রান্সকে 80, তাদেরকে 20 করতে পারবেন না, হয়তো বা আপনি 55, 60, 40 করতে পারেন। কিন্তু ওই জায়গায় যেটা আমি বললাম, যদি মোমেন্ট অফ সিচুয়েশন যদি ক্লিক করে ফেলে মরক্কো, তাদের কিন্তু গোল দিতে অনেক টাফ আছে। মিশর যদি 2-0 এগিয়ে যেতে পারে আর্জেন্টিনার সঙ্গে, হোয়াই নট মরক্কো? এবং সেরকম কিন্তু যদি ঘটে, আপনি যদি আমার জিজ্ঞেস করেন, আমি অবভিয়াসলি ফ্রান্সকে এগিয়ে রাখবো। স্বাভাবিকভাবেই আপনি মেটা অথবা জেমিনের সঙ্গে যাবেন, কিন্তু খেলায় যে কোনো কিছু ঘটতে পারে। এবং তাদের যেহেতু হাইয়েস্ট পিক সেমিফাইনাল গত বিশ্বকাপে, তারা নিশ্চয়ই চাইবে আগে সেই জায়গাটা মিট করতে। সময় আছে। আরেকটা জিনিস আমি বলতে চাই, ফ্রান্সের এখন পর্যন্ত ওরকম ভাবে তারা টেস্টে পড়ে নাই যেটা কিনা মরক্কো ফালাইতে পারে। ট্রানজিশন ডিফেন্ডিং আপনি খেয়াল করে দেখবেন যে তারা অনেক অনেক পিছিয়ে আছে এই জায়গায়, আর মরক্কো এই জায়গাতে অনেক ফাস্ট। ট্রানজিশন ডিফেন্ডিং, ট্রানজিশন, অ্যাটাকিং ফর মরক্কো। ওকে, তো মরক্কোর একটা স্ট্রেংথ আমরা সবশেষ জানলাম। এখন খেলায় বাকিটা নজর রাখতে হবে, কি হতে পারে, যে কোনো কিছু করতে পারে। দারুণ একটা ম্যাচ হোক, সেটাই প্রত্যাশা। তবু বর্মনকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এক্সপার্ট টেবিলে পরবর্তী যে পর্ব, অর্থাৎ আগামীকাল যা কিছু হবে, আজ রাতে সেটা নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গে, থাকবেন বিশ্বকাপের সঙ্গে।